একটা সময় বলি, 1990 6ই মার্চ, ভবানীপুর থানা, কেস নম্বর 87, হেতাল পারেক। হ্যাঁ, এটা কিন্তু খুব ওই সময়ে বিশাল আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা। ঠিক। এটা পদ্মপুকুর রোডে 57AB হতে পারে, যেগুলো হয়তো ঠিকানাটা আমি সঠিক আমার মনে নেই। ঠিক। এখানে একটা ফ্ল্যাটে নাগরদাস পারেক থাকতেন, তাঁর স্ত্রীকে নিয়ে। ওনার বড়বাজারে ব্যবসা আছে। এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে না, ওনার আরেকটা মেয়ে আছে। আচ্ছা, 2 মেয়ে। তার বিবাহিত অনেক আগেই বিয়ে হয়ে গেছে, বাইরে থাকেন। ছেলে ভবানীপুর এডুকেশন সোসাইটিতে সেই সময় পড়তো। মেয়েটি হেতাল পারেক তখন কত হবে, 16-17 হবে। আইসিএসসি পরীক্ষা দেবে। এই বউবাজারে যেটা ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ স্কুল আছে, স্কুলের ছাত্রী। আর এটা হচ্ছে মোটামুটি ওদের ডেলি লাইফটা ছিল, মেয়ে স্কুলে চলে যায় পদ্মপুকুর, ওখান থেকে হেঁটে ল্যান্সডাউন রোডে আসতে হার্ডলি 4-5 মিনিট লাগে। মানে পাশে যে পদ্মপুকুর সুইমিং পুল যেটা আছে, তারপরেই ল্যান্সডাউন রোড, বাড়ি থেকে খুব কাছে। ও বাসে করেই চলে যেত, স্কুল বাসে যেত না। আর মা প্রতিদিন বিকেলে 5টার সময় লক্ষ্মীনারায়ণ মন্দির ল্যান্সডাউন রোডে চলে যান 5টা নাগাদ, কিছুক্ষণ থাকেন ওখানে, প্রেয়ার করেন। বাবা সকাল 9টা সাড়ে 9টার মধ্যে বড়বাজারে ব্যবসা। ভাই ভবানীপুর এডুকেশন সোসাইটি। ও আবার কলেজ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে আবার বাবার কাজে জয়েন করতে যায়। এই হচ্ছে মোটামুটি ডেলি লাইফ ছিল। আর এখানে সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টিগেশন ব্যুরো, S&IB যেটাকে বলে, মানে যারা প্রাইভেট এজেন্সি, প্রাইভেট ডিটেকটিভ ডিটেকটিভ অ্যান্ড সিকিউরিটি এজেন্সি, তো এরা ওইখানে সিকিউরিটি গার্ড আছে, মানে ওই বহুতল যে ওই বহুতল অ্যাপার্টমেন্টে। ধনঞ্জয় চ্যাটার্জি বলে একটি ছেলে, সিকিউরিটি গার্ড, ওই S&IBরই স্টাফ, ওখানে গার্ড ছিল। যদিও ও ওখানে কিন্তু শুতো না, ও না হয়তো ডিউটি করে শুতে যেতে হবে, কাছাকাছি একটা জায়গায় আর একটা ওদের আছে, একটা অ্যাপার্টমেন্টেও সিকিউরিটি ওরা প্রোভাইড করে। সেখানে একটা গ্যারেজ রুমে কি স্টোর রুমে, জেনারেটর রুমে বোধহয় শুয়ে থাকতো যদি রেস্ট নেওয়ার দরকার পড়তো। ধনঞ্জয় চ্যাটার্জি অনেকদিন থেকে মেয়েটির পেছনে লাগে, নানান টিজিং করে, সিনেমা দেখতে যেতে বলে, অশালীন ইঙ্গিত করে। এটা পসিবল? এই নাগরদাস পারেক অনেকবার এই ধনঞ্জয়কে বলেছে, প্রতিবাদ করেছে, তুমি এসব করবে না। আচ্ছা, মানে মেয়ে তার মানে বাবার কাছে কমপ্লেন করেছে, বাবা ওকে ধমকেছে। মেয়েটা তো সব ওর মাকে বলে, মা বাবাকে বলে, ইন্টার্ন চলে আসে এর কাছে। তখন যখন বলল, তখন ওর বাবা ওকে বলেছে। ইন দ্য মিন টাইম এই S&IBর যে মালিক শ্যামল কর্মকার ওকে জানান, মানে কমপ্লেন করেন না? কমপ্লেন শুধু মুখে কমপ্লেন না, পরবর্তী ঘটনা 2-3 দিন আগে বোধহয় এসেছিলেন। তো শ্যামল আসার পরে বোধহয় আসতে বলেছিলেন নিশ্চয়ই। শ্যামল আসার পরে শ্যামলকে বলা হয়, উনি কমপ্লেন দেন, লিখিত পড়িত। আচ্ছা, অ্যাসোসিয়েশনকেও জানিয়েছিলেন, একটা অ্যাসোসিয়েশন আছে, কমপ্লেন করা হয়। ওনার বাবা লিখিত, শ্যামল সেটা নিয়ে বলেছে আমি দেখছি। তারপরে যথারীতি ওকে ট্রান্সফার অর্ডার করে দিয়ে যায়। আচ্ছা, ধনঞ্জয়কে ওই অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে ট্রান্সফার, কাছাকাছি অ্যাপার্টমেন্টে, মানে ওই যেখানে শুতে যেত। হ্যাঁ, ওখানে অন্য লোকে করলে বোধহয় ইন্টারচেঞ্জ করেছে কাউকে। এরপরে কি হয়, ও কিন্তু গেল না, ধনঞ্জয় যায় না? না, যায়নি। ঠিক 2 দিনের মাথায়, ট্রান্সফার অর্ডারের 1 দিন কি 2 দিনের মাথায় ওদের একটা সুপারভাইজার থাকে, যারা দেখতে আসে এরা অর্ডারগুলো ক্যারি আউট করছে কিনা, ঠিকমতো ডিউটি করছে কিনা। তো সে এসেছে, এসে বলছে, এটা হচ্ছে ঘটনার দিন, যে অন্য যারা আছে স্টাফ আছে, যে ধনঞ্জয় আছে, ও তো পাশের অ্যাপার্টমেন্টের ডিউটি হচ্ছে, ওখানে তো যায়নি, ও কোথায়? বলো তো এখানে যায়নি এখনো। বলছে না। তো
তখন বলে তাহলে কোথায় গেল, বলে ওই ওপরে গেছে অফিসে ফোন করার জন্যে, ওই ওদের যে ফ্ল্যাটটা 3 মানে হেতাল পারেক হেতাল পারেকের ফ্ল্যাটে গেছে ফোন করতে। এটা খুব অস্বাভাবিক লেগেছে যে ওখানে ফোন করতে যায়, গেছে কেন। ইন দ্য মিন টাইম চেঁচামেচি করেছে, এরাও চেঁচে, সুপারভাইজারও ডাম ধরে রাখছে কোথায় গেল। যে লিফটম্যান সে বলছে আমি তো একটু আগে আমাকে বললো 3 তলা যাবে, আমি লিফট করে তুলে দিয়ে আসলাম। এই চেঁচামেচি তো ও তখন ব্যালকনি থেকে বেরিয়ে আসে। ওই ফ্ল্যাটের ব্যালকনিতে আই উইটনেস হ্যাঁ আছে। কি করলো? ব্যালকনি থেকে বেরিয়ে এসে বললো আমি ফোন করতে এসেছিলাম, যাচ্ছি। পরে নেমে আসে, বলে তুমি এখানে কেন, তুমি তোমার ডিউটিতে চলে যাও, এখানে থাকবে না। সুপারভাইজার ইনস্ট্রাকশন দিল ও চলে গেল সুপারভাইজার। এরপরে 5টা নাগাদ উনি গেছেন, উনি আর একটু বাদে ফিরেছেন, 7টা কি 6:30 7টা ফিরে। মানে হেতালের বাবা? না, মা। আচ্ছা, ওই মন্দির থেকে ফিরলেন। আর এই গেছে তো মানে ঠিক 5টার পরে। 5টা মহিলা বেরিয়ে যাওয়ার পরেও পড়ে গেছে। আচ্ছা, এইবার মহিলা ফিরলেন কটার সময়? মহিলাও 6:30 7টা হবে। আর সুপারভাইজার 6:30 হবে। ওই মা চলে যাওয়া খানিকক্ষণ বাদেই এসছে। সুপারভাইজার এসেছিলেন, মহিলা 6:30টায় ফিরলেন। এইবার ফিরে উনি ওপরে কিন্তু বেল দিচ্ছেন, খুলছে না, ধাক্কাধাক্কি করছেন, আওয়াজ নেই, কিছু নেই। তখন চিৎকার চেঁচামেচি করেন। তো বিভিন্ন লোকজন জমায়েত হয়, দরজা ভেঙে ফেলা হয়। কেন? দরজার লক কি ছিল? দরজার লকটা ওই এল টাইপের লক, মানে যেটা হ্যাঁ বাইরে থেকে টেনে দিলে ব্যাস লক হয়ে যাবে, ভেতর থেকে না খুললে আর খুলতে পারবে না। ফলে তার মানে কেউ ভিতরে থাকলে সে যদি বাইরে থেকে টেনে দিয়ে বেরিয়ে যায়, লক হয়ে যাবে। ফলে ভিতর থেকে লক করার দরকার নেই, টেনে দিলে যেটা চলে যায়। ঠিক, ভেঙে ফেলা হলো দরজা। হ্যাঁ, দরজা ভেঙে ওরাই ভেঙে নিয়ে নিচে চলে আসলো। কি অবস্থায় দেখা গেল সেটা মানে প্র্যাকটিক্যালি শি ওয়াজ আনড্রেসড, প্যাথেটিক। এই বয়সে একটা বাচ্চা মেয়ে, শরীরে সারা শরীরে ইনজুরি, ব্লিডিং চারপাশে। একটা দোলনা ছিল, দোলনাতে পর্যন্ত রক্ত, সাথেও রক্ত, প্যান্টি ট্যান্টি টোটালি রক্ত চারিদিকে ভেসে যাচ্ছে। ওখানে একটা লকেটও পাওয়া গেছিল। পরবর্তীতে তদন্ত অনেক কিছু প্রমাণিত হয়েছে। যাই হোক, গৌরাঙ্গ লেখা, সেটা কিছুদিন আগে ধনঞ্জয় তার এক বন্ধুর কাছ থেকে আবার নিয়ে এসেছিল। সেই বন্ধুর এক্সামিন করেছিলেন আপনারা? অটোপসি রিপোর্টে কতগুলো আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল? ঠিক আছে, বলতে পারবো না, তখন মাল্টিপ্ল সব মিলিয়ে 21টার মতো নাকি ক্ষতচিহ্ন হতে পারে, মাল্টিপল মানে অসম্ভব। হাইমেন ছিঁড়ে গিয়েছিল, ন্যাচারালি রেপ হয়েছে, নাকে ক্ষত পাওয়া গিয়েছিল, স্মদারিং হয়েছিল, বা চোখের ওপরে ফোলা ছিল, কণ্ঠনালী, গলার হাড় ভাঙা, স্ট্র্যাঙ্গুলেশন। আচ্ছা, এইটা যখন বলছেন তখন একটা পোস্টমর্টমের একটা লাইন পড়ছি পোস্টমর্টম থেকে। ডেথ অফ দ্য ভিকটিম was due to the effects of smothering with strangulation and the same were antemortem and homicidal in nature apart from the sexual intercourse. কারেক্ট, ঠিক তো? একদম। আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে স্মদারিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন, এটা একসঙ্গে করা সম্ভব? হ্যাঁ, এটা তো আপনার স্মদারিং অ্যান্ড, এটা কখনো বলেনি যে সাইমেলটেনিয়াসলি বলেনি বা অ্যাট এ টাইম বলেনি। আচ্ছা, অটোপসি রিপোর্টটা দেখুন। স্মদারিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশন, মুখ চাপা দেওয়া, অর্থাৎ রেসপিরেশনটা বন্ধ, অ্যাট দ্য সেম টাইম এটাকে একটা হায়ার্ড বোন বলে, একটা খুব খুব মানে কি বলবো আপনার, খুব নরম একটা বোন আছে, এটাকে এইখানে মারলে টাক করে মানে একদম মানে কি বলবো আপনাকে এটি বোঝাতে পারছি না, মানে টোকা মারলে ওটা ভেঙে যায়। আচ্ছা, এইখানে একটা বোন আছে, সেই বোনটা যদি কলায় ওই চেপে দেওয়া হয় সেটাতে কিন্তু বোনও ভেঙে যাবে। মদারিং তো মুখ চাপতে হবে। তো দুটো কিন্তু সাইমালটেনিয়াসলি বলেনি, দুটো হয়েছে বলেছে।
মুখ চাপা দিয়েও হয়েছে, আর গলার কণ্ঠনালীটাও, অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন বাই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, Manual যেটাকে strangulation. নট দ্যাট বাই লিগেচার, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অ্যান্ড স্মদারিং কিন্তু একসঙ্গে ইটস কম্বাইন্ড এফেক্ট। ঠিক, তখন তো এত অ্যাডভান্স ইকুইপমেন্ট ছিল না, ফরেন্সিক ব্যবস্থা, এত কিছু। তো আপনারা যে তথ্য প্রমাণ পেয়েছিলেন, আপনি যেগুলো বলছিলেন, তার সঙ্গে বোধহয় একটা বোতামও পাওয়া গিয়েছিল, ছেঁড়া বোতাম, ধস্তাধস্তি হয়েছিল তো। ধস্তাধস্তি হয়েছিল। কারণ ধস্তাধস্তি না হলে জামা বোতাম তো ছিঁড়বে না। এবং তো পিকুলিয়ার জিনিস হচ্ছে, যখন সলিল যখন ওখানে যায় একদম এতে, সেটা টোটালি খুব কম লোক জানতো। মানে সলিলবাবু অফিসার, হ্যাঁ, সলিল একদম একদম খুব ট্রাস্টেড কনস্টেবল নিয়ে প্রসেনবাবুর নির্দেশে ও বাঁকুড়াতে কয়েকদিন ছিল। আচ্ছা, এবং তারা ওয়াচ করতে করতে, এবং ওখানে তো গ্রামাঞ্চলে কী হয়েছে, ধানগোলা তৈরি থাকে, কোনো জায়গা থেকে কিছু হেল্প যখন ওরকম পাওয়া যাচ্ছে না, তখন আলাদা তোদের কাছে খবর আসে, কেউ রাতের বেলাতে আসছে, এসে ধানগোলাতে শুয়ে থাকে। ধানগোলা আপনি দেখেছেন কিনা জানি না, দেখেছেন, এরা মাঝখানটা একটা যেখান থেকে ধানটা বের করে, ওখানটাতে ফাঁকা ভেতরটায়, ও ওখানে শুয়েছিল। ওখান থেকে যখন অ্যারেস্ট করা হয়, ওর ঘর থেকে সেই জামাটা উদ্ধারও হয়, ওর পুরনো জামা উদ্ধার করা হয়। সেই জামাটা দেখা যায় একটা বোতামও পাওয়া যায়নি, সেখানেও ছেঁড়া ছিল। এটা উদ্ধার হয়েছিল ওখানে। সাইন্টিফিক এভিডেন্স কী ছিল? সায়েন্টিফিক এভিডেন্স বলতে সবচেয়ে বড় জিনিস ছিল যে ওর জামায় রক্তের দাগ ছিল, এক হিউম্যান ব্লাড, আমি যতদূর মনে করতে পারছি, ঠিক, মেবি ঠিক এক্স্যাক্টলি তা মনে রাখা সম্ভব না। দ্বিতীয় হচ্ছে বোতাম হ্যাড এ গুড রোল। এখানে তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেই আপনার মেইনলি এখানে বলছেন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স টোটালটাই হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ঠিক, অ্যান্ড অল আদার এভিডেন্সেস আর সাপোর্টিভ এভিডেন্স। সাপোর্টিভ এভিডেন্স। আপনি আমাকে একটা জিনিস বলুন, সেটা যে এখনকার দিনে হলে এই এভিডেন্সে ধনঞ্জয় কি দোষী সাব্যস্ত হতো? টেকনিক্যালি বলবেন, নিউট্রালি বলবেন। টেকনিক্যালি ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করাটা কোনো অসুবিধা হতো না, কারণ আমাদের সাথে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এখন ঠিক না, ধরুন যদি অপরাধী সঙ্গে সঙ্গে ধরা পড়তো, তাহলে তার ফরেন্সিক এভিডেন্স তৈরি করা যায়। ধরুন এই হেতাল পারেখের, তার শরীর থেকে যদি ধনঞ্জয়ের কোনো শরীরের অংশ পাওয়া যেত, অনেক সময় পাওয়া যায় না, পেলভিক হেয়ার পাওয়া যায় বা অন্য কিছু পাওয়া যায়, সেখান থেকে একটা, তার মানে এটা যে ধনঞ্জয়ের, সেটা প্রমাণ করার জন্য একটা ডিএনএ টেস্ট হতে পারতো। বা অনেক সময় যে বাধা দিয়েছে, হেতাল পারেখের নখ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনাও তো সংগ্রহ করা হয়, বাধা দিয়েছে না, সেইটা আবার ডিএনএ টেস্ট হতে পারতো যে সেটা ধনঞ্জয়ের কিনা। ডিএনএ টেস্ট হলে যেটা একটা কনক্লুসিভ প্রুফ, কিন্তু সবসময় একটা জেনে রেখে দেবেন, মানে আমার মতামত আমি বলছি যে ইভেন ফিঙ্গারপ্রিন্ট কেসেও, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কনক্লুসিভ প্রুফ, নো ডাউট অফ দ্যাট, কিন্তু অনলি ফিঙ্গারপ্রিন্ট এর উপরে যদি তার মানে সাপোর্টিভ এভিডেন্স না থাকে, আর অন্য অন্য এভিডেন্স যদি তাকে করবোরেশন না করে, অনলি বেসিং আপন দ্য ফিঙ্গারপ্রিন্ট, ভেরি ডিফিকাল্ট আমার কাছে খুব লাগে। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে অনেক বিতর্ক হয়, অনেক কথা হয়, কি হয়, কিন্তু আপনি কতটা কনফিডেন্ট? আমি 100%, এটা একদম পারফেক্ট। ধনঞ্জয়কে ইন্টারোগেট করেছেন? আপনার একটা ভাবতে হবে যে তদন্তকারী অফিসারের কৃতিত্বটাকে, বা তদন্তের কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড স্কোয়াডের তদন্তটা কোন পর্যায়ে চলে গেছে, যে RN কালী তখন যাচ্ছিলেন, তিনি একটা সাজা দিলেন, তারপরে সেটা কনফার্মেশন করতে গেলে হাইকোর্টের অনুমতি ছাড়া ফাঁসি কার্যকর হয় না। হাইকোর্ট দিল, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেল, সুপ্রিম কোর্ট দিল, রিভিউ হলো, এবং তারপরে প্রেসিডেন্ট, গভর্নর, একটার পর একটা মার্সি পিটিশন যে কত হয়েছে, যদি আপনি ক্রোনোলজিক্যালি এই ডেটগুলো দেখা যায়, সেখানে প্রত্যেকটি জাজ কিন্তু প্রত্যেকটা এভিডেন্স অত্যন্ত কঠোরভাবে দেখেছেন, এবং তারপরে এই সিদ্ধান্তে যেটা এসেছেন ওনারা, যেটা যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, এর বাইরে আর কিছু ভাবা যায় না। কারণ
তুমি সিকিউরিটি গার্ড, আপনার মনে আছে ইন্দিরা গান্ধী কেসে, তুমি সিকিউরিটি গার্ড, তোমার দায়িত্ব প্রোটেকশন, রক্ষক কি ভক্ষক। তুমি রক্ষক। ধনঞ্জয়ের নাকি কোনো লয়ার ছিল না, খুব গরিব ছিল। না 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 না, ধনঞ্জয়ের যে লয়ার ছিল সে অন্যতম কলকাতার লোয়ার কোর্টে, মানে আমি তখন যাচ্ছিলেন আরএন কালী, তো রবীন্দ্রনাথ কালী তো হয়তো নেই আর, অনিল বিশ্বাসের মতো লয়ার, মানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারিতে ট্রায়াল কোর্টের অন্যতম শ্রেষ্ঠ লয়ার। এবং এই ব্যাপারে আমার একটা ঘটনা এখন বললেন আপনার মনে পড়ছে, ওরা মা হচ্ছে যশোমতী পারেখ যশোমতী, উনি সাক্ষী দিতে উঠেছেন, উনি এফআইআর বেকার। এফআইআর বেকার মানে? এফআইআর বেকার মানে শি ওয়াজ দি ফার্স্ট পার্সন গিভিং দ্য ইনফরমেশন টু দ্য পুলিশ। ঠিক, উনি ওনার বক্তব্যটাকে এফআইআর হিসেবে ট্রিট হয়েছে। এই যখন কোশ্চেন অ্যান্সার হচ্ছে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, একে তো আপনি চেনেন, এ কতবার আপনার মেয়ের উপরে চড়েছে, জাস্ট এই ল্যাঙ্গুয়েজ। এরকম হয়? এবং এটা হওয়ার পরে মহিলা বাস্ট ইনটু শাউটিংস। জজ সাহেব ইমিডিয়েটলি চেয়ার ছেড়ে তার চেম্বারে চলে যান, কোর্ট থেকে বেরিয়ে যান, চেম্বারে পালিয়ে যান প্র্যাকটিক্যালি। আইনে একটা ধারা আছে, আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারবো না, এক্ষুনি মনে করতে পারবো না, এভিডেন্স একটা আছে, সে আপনি যত বড় লয়ার হন না কেন, দ্যাট ইজ দ্য ডিউটি অফ দি কোর্ট টু প্রোটেক্ট দ্য উইটনেস। এবং আরএন কালী উঠলেন, উঠে মিস্টার বিশ্বাসকে বললেন যে আপনি এরকম প্রশ্ন আর করবেন না। ব্যক্তিগতভাবে কি প্রভাবিত হয়েছিলেন, মানে এত বড় ঘৃণ্য ঘটনা, শাস্তি দিতে হবে? না, সেরকম কোনো কিছু আমার ছিল না। আমি একটা জিনিস জানি, যে সত্যটাকে প্রকাশ করতে হবে, তার সাজাটা হওয়া উচিত, এই সাজার জায়গায় কোনো কম্প্রোমাইজ থাকা উচিত না কোনো তদন্তকারী অফিসারের। একটা সময় অভিযোগ উঠেছিল যে এটা নাকি অনার কিলিংয়ের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, এরকম কোনো মনে হয়েছে কোনোভাবে? বা একদমই না, আমার কেন মনে হয়। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।